আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আগামী বছর বন্যা হবে কিনা এই প্রশ্নের উত্তরে এক গণকের সেই পুরনো কথা আজও কানে বাজে। পিন্নার গোছা তলতল। কথাটির ভেতরে যেমন আশ্বাস আছে তেমনি শঙ্কাও আছে। পানি কম হবে বলেও বোঝা যায়, আবার এতটাই হবে যে বিন্না ঘাস ডুবে যাবে, এই ব্যাখ্যাও সম্ভব। নতুন বছর সামনে রেখে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে বছরটা শুরু হলো, মূলত সেই বছরের অর্থনীতি নিয়ে কথাবার্তাও ঠিক এই রকম ব্যর্থবোধক হয়ে উঠেছে। অনেক অর্থনীতিবিদ সাবধানী ভাষায় সংকটকে চ্যালেঞ্জ বলে চালিয়ে দিতে চান, যেন সমস্যাকে ভদ্রভাবে ডাকলে তার তীব্রতা কমে যাবে। কিন্তু ইতিহাস বলে সমস্যাকে যথা নামে না ডাকলে তা একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যদি ধরে নেওয়া যায় যে নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখই হচ্ছে, তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারের আয়ুষ্কাল আর কদিনের বেশি নয়। শেষ সময়ে দাঁড়িয়ে এই সরকারের অর্থনৈতিক ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করা নৈতিকভাবে খুব জরুরি কিনা সে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু সেই কারণে সামনে আসা নির্বাচিত সরকারের জন্য যে ভয়াবহ বাস্তবতা অপেক্ষা করছে তা উপেক্ষা করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। আগামী সরকারের প্রধান দায়িত্ব হবে অর্থনীতিকে উত্তরণের পথে ফেরানো, আর এই উত্তরণের প্রথম এবং অনিবার্য শর্ত হচ্ছে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা। অর্থনীতি কেবল সংখ্যার খেলা নয়, এটি মানুষের আস্থার প্রতিফলন। নিরাপত্তা বোধ ছাড়া সামাজিক স্থিতিশীলতা আসে না, আর স্থিতিশীলতা ছাড়া বিনিয়োগ পারে না। ব্যক্তি খাতের পুঁজি তখনই ঝুঁকি নিতে চায় যখন ভবিষ্যৎ সম্পর্কে ন্যূনতম নিশ্চয়তা থাকে। এই মানসিক তাগিদ ছাড়া বিনিয়োগের গতি আসে না। তাই 26-এর নির্বাচনের পরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে নতুন সরকারের সামনে প্রথম চ্যালেঞ্জ হবে সমাজকে এমন এক জায়গায় নেওয়া যেখানে মানুষ ভয় নয়, প্রত্যাশা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। আমরা সবাই জানি বিনিয়োগ না বাড়লে রাজস্ব বাড়বে না, রাজস্ব না বাড়লে সরকার কার্যকরভাবে কাজ করতে পারবে না, আর সরকারের উচ্চ মাত্রার ঋণ নির্ভরতা ব্যাংক ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলবে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ভেঙে দুভাগ করলেই যে রাজস্ব আদায় বাড়ে না তার প্রমাণ ইতিমধ্যে মিলেছে। প্রয়োজন রাজস্ব আদায়ের কাঠামোগত সংস্কার, প্রশাসনিক দক্ষতা এবং একই সঙ্গে রাজনৈতিক সদিচ্ছার সমন্বয়। এবং এই জন্য আলাদা রাজস্ব মন্ত্রণালয়ের ভাবনাও আর এড়িয়ে যাবার সুযোগ আছে বলে মনে হয় না, যদিও বাংলাদেশ মন্ত্রণালয়ের ভারে উচ্চ। এই মুহূর্তে বিনিয়োগ ও রাজস্ব এই দুইয়ের ঘাটতি মিলেই অর্থনীতিকে ধীরে ধীরে বদ্ধ স্ফীতির দিকে ঠেলে দিচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি ও উচ্চ বেকারত্ব একসঙ্গে থাকা মানেই হচ্ছে অর্থনীতির জন্য দ্বিমুখী বিপর্যয়। ইতিহাসে দেখা গেছে এই অবস্থায় নীতি নির্ধারকদের ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। বাংলাদেশের ক্ষেত্রেও ঝুঁকিটা ঠিক এখানেই। অর্থনৈতিক সাফল্যের জন্য অর্থমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচার ব্যবস্থা কার্যকারিতা সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এটি কোনো তাত্ত্বিক কথা নয়, বরং প্রাতিষ্ঠানিক অর্থনীতির মৌলিক সত্য। বিস্ময়ের বিষয়, এত অর্থনীতিবিদের ভিড়েও অন্তর্বর্তী সরকার এই সহজ বাস্তবতা বুঝতে পারেনি বা বুঝতে চায়নি। সরকারের মনোযোগ ইতিহাস সংস্কার, সংস্কৃতি, সংবিধান ও রাজনৈতিক বয়ানের দিকে অনেক বেশি ছিল। ঐকমত্য নামের নাটকের আড়ালে বেড়েছে অনৈক্য, বেড়েছে ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা, এমনকি মবক্রেসির প্রশ্রয় দেখা গেছে। এর প্রত্যক্ষ ফল পড়েছে বিনিয়োগে, মিডিয়ায় এবং সার্বিক অর্থনৈতিক আস্থায়। 2025 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4% নিচে নেমে যাওয়া কেবল একটা সংখ্যা নয়, এটি একটি সতর্ক সংকেত। কোভিডের সময়টা বাদ দিলে 3.5 দশকে এমন দুর্বল প্রবৃদ্ধি কিন্তু দেখা যায়নি। আগের অন্তর্বর্তী সরকারের সময় বৈশ্বিক আর্থিক সংকট, তেলের উচ্চ মূল্য ও বৈদেশিক চাপ থাকা সত্ত্বেও এমন পরিস্থিতি হয়নি। নতুন সরকারের সামনে তাই চ্যালেঞ্জ হবে এই দুর্বল প্রবৃদ্ধিকে বাংলাদেশের সক্ষম প্রবৃদ্ধিতে ফিরিয়ে নেওয়া। এর জন্য পুঁজিবাজারকে জাগাতে হবে। শুধু 2025 সালেই প্রায় 1 লক্ষ কোটি টাকার বাজার মূলধন হারিয়ে গেছে। এই বাজার শিল্পায়নের দীর্ঘমেয়াদী পুঁজির উৎস,
একে অবহেলা করলে বড় ব্যবসা ব্যাংক খাত লুট করবেই। শেয়ার বাজারে লুটপাট তুলনামূলক কঠিন, কারণ এখানে জবাবদিহির কাঠামো দৃশ্যমান। উন্নত পুঁজিবাদী অর্থনীতি মানেই কার্যকর পুঁজিবাজার। ব্যাংক খাতের ভূমিকা হওয়া উচিত বড় শিল্পে চলতি পুঁজি যোগান দেয়া এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্থায়ী পুঁজি সরবরাহ করা, কারণ কর্মসংস্থানের বড় অংশ সৃষ্টি হয় এই খাতেই। কিছু বড় উদ্যোক্তা বিপুল ঋণ নিয়ে সীমিত কর্মসংস্থান তৈরি করেন, অথচ একই অর্থ বহু ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে বিতরণ করলে কর্মসংস্থান বহুগুণ বাড়ে। অর্থায়নের এই দুষ্ট চক্র ভাঙা নতুন সরকারের প্রথম কাজ হওয়া উচিত। গত সরকারের শেষ সময়ে অর্থনীতিতে যে 6টি বড় ক্ষত ছিল, মূল্যস্ফীতি, বেকারত্ব, খেলাপি ঋণ, দুর্বল রাজস্ব, মুদ্রা পাচার ও রিজার্ভ ক্ষয়, তার সঙ্গে অন্তর্বর্তী শাসনে যুক্ত হয়েছে আরও একটি বড় ক্ষত, দারিদ্র্য বৃদ্ধি। দারিদ্র্যের হার 18 থেকে 22% উঠে যাওয়া গত 2 দশকের অর্জনের জন্য এক বিপরীত ধাক্কা। নির্বাচিত সরকারের কাঁধে পড়বে এই শক্ত ক্ষতটি নিরাময়ের ভার। মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে সামান্য অগ্রগতি কোনো সাফল্য নয়। কেন্দ্রীয় ব্যাংক একা এই বোঝা বইতে পারে না। যখন ব্যাংক খাত টানতে হচ্ছে এবং সরকারকে টিকিয়ে রাখতে অতিরিক্ত তারল্য দিতে হচ্ছে, এর সঙ্গে যুক্ত হয়েছে চাঁদাবাজি, সরবরাহ ঘাটতি ও নিরাপত্তাহীনতা। বিদেশি বিনিয়োগ টানার চেষ্টাও সহিংসতা ও অস্থিরতার কারণে ব্যাহত হচ্ছে। এই বাস্তবতায় নির্বাচিত সরকারের প্রথম কাজ হওয়া উচিত একটি সুসংগঠিত অর্থনৈতিক কমিশন গঠন করা, যা এই সপ্তক্ষতের প্রতিটির জন্য বাস্তবসম্মত সুপারিশ দেবে এবং জনগণকে জানাবে। অর্থনীতির শেষ লক্ষ্য মানুষ যখন মূল্যস্ফীতি, বেকারত্ব ও দারিদ্র্যে জর্জরিত, তখন বড় বায়ানের চেয়ে কার্যকর পদক্ষেপই অনেক অনেক বেশি জরুরি। বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে বিভিন্ন শাসনামল বিভিন্নভাবে এই রাষ্ট্রের ভিত্তি নির্মাণে ভূমিকা রেখেছে। বাজার ভিত্তিক অর্থনীতির দিকে যাত্রা, ব্যক্তি খাতের ভূমিকা, রপ্তানি নির্ভর প্রবৃদ্ধি, আর্থিক ও রাজস্ব সংস্কারের যে কাঠামো